কোটা আন্দোলন মূলত যে বৈষম্যের ব্যাপারটা ছিল, যদি সমতা প্রতিষ্ঠিত হতো, তাহলে আসলে সমাজের সবগুলো সেক্টরেই ধীরে, ধীরে সমতা প্রতিষ্ঠিত হতো। আমরা দেখতে পাই যে একটা অংশ একটা অংশে যদি সমতা আসে, তখন ধীরে, ধীরে অন্যান্য অংশেও সমতাগুলো ধীরে, ধীরে আসতে শুরু করে। ঠিক যেমনটা দুর্নীতির ক্ষেত্রে। বাংলাদেশের একটা সেক্টরে দুর্নীতি শুরু হয়েছিল, রাজনীতির মাঠে। সেখান থেকে যতগুলো আমলাতান্ত্রিক জায়গা থেকে শুরু করে বিচার বিভাগ, শাসন বিভাগ, আইন বিভাগ, তাছাড়া অন্যান্য যতগুলো সেক্টর আছে বাংলাদেশ, সবগুলা ধীরে, ধীরে দুর্নীতির দ্বারা কলুষিত হয়ে গিয়েছে। আমরা আশা করেছিলাম সমতার বিষয়টাও তেমন হবে। কিন্তু যাই হোক, একটা অভ্যুত্থান ঘটে গিয়েছে। নতুন বাংলাদেশের ক্ষেত্রে আমরা এভাবে দেখছি যে আন্দোলনের আসলে ১ম পর্যায়টা শেষ হয়েছে। যতদিন দেশের মানুষ চাইবে আমরা ততদিন সংস্কার কার্যক্রমের মধ্যে থাকব। আজকের এই আলোচনা সভার যে বিষয়টা ছিল সরকারের আশু করণীয় কি, কি? আশু করণীয় বলতে আমরা সবসময় আমরা ছাত্ররা এবং ছাত্র জনতা একসাথেই আমাদের চোখে মনে হচ্ছে ল অ্যান্ড ফোর্সের রিফরমেশনটা সবচেয়ে বেশি ইম্পোর্টেন্ট। এই মুহূর্তে বাংলাদেশে ওই জায়গাটা ঠিক করা সবার আগে দরকার। যদি ২৪ ঘন্টার মধ্যে ঠিক করা সম্ভব হয়, তাহলে যেন ২৫ ঘন্টায় না যায়। একই সঙ্গে শুধুমাত্র যে আইনশৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী, আ আমাদের নৌবাহিনী বা বিমান বাহিনীর মধ্যে ঠিক করতে হবে ব্যাপারটা তা না। সবচেয়ে আরো একটা জায়গাতে একটু নজর দেওয়া খুব জরুরি, সেটা হচ্ছে আমাদের গোয়েন্দা বিভাগ। আমাদের যখন নিয়ে যাওয়া হয়েছিল তখন গোয়েন্দা বিভাগ আসলে কতটা করাপ্টেড এবং কত বেশি জিনিসটা দলীয়ভাবে দূষিত সে জিনিসটা আমরা বুঝতে পেরেছিলাম। এই যে আয়নাঘরের ঘটনা তো আপনারা সবাই জানেন। আয়নাঘর ভেঙে ফেলার একটা প্রস্তাবও আ কেউ, কেউ নাগরিক সমাজের মধ্যে থেকে আমরা শুনতে পাচ্ছি। কিন্তু আমরা শুধু একটা আয়নাঘরের পরিচয় জানি। বাংলাদেশে আর কোথায় কতগুলো আয়নাঘর আছে, আদৌ আছে কিনা, এই তদন্তগুলো কে করবে? আমার মনে হয় ল অ্যান্ড ফোর্স এর মধ্যে এই বিষয়গুলাও আনা উচিত। রাষ্ট্রীয় খুন, রাষ্ট্রীয় গুম, রাষ্ট্রীয় অপরাধের বিচার হওয়া উচিত অবশ্যই এবং অবশ্যই তদন্ত। আমি বলতে চাই যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার আমাদের এখন যেটা গঠিত হয়েছে, এটা কোনো দলীয় সরকার না। কোনো দলের প্রতি তাদের লয়াল্টি রাখার প্রয়োজন নাই। নিরপেক্ষতার আ মানে চূড়ান্ত পর্যায়ে তারা থাকতে পারে যদি তারা থাকতে চায়। সেক্ষেত্রে আমার মনে হয় যে এর আগের যত সরকার বাংলাদেশে ছিলেন আ অ ১৯৭২ থেকে শুরু করে ২৪ পর্যন্ত যতগুলো সরকার ব্যবস্থা বাংলাদেশে ছিলেন, সবগুলো দলের সময় বাংলাদেশে যত রাষ্ট্রীয় খুন এবং অমীমাংসিত অপরাধ সংঘটিত হয়েছে রাষ্ট্রীয় বাহিনীর হাতে বা রাষ্ট্রীয় বাহিনীর মদতে, সেগুলো তদন্ত শুরু করা ভীষণ জরুরি। বাংলাদেশের মানুষ অনেকগুলো প্রশ্নের উত্তর জানতে চায়। তো আমি এখানে আসলে যে কয়েকটা পয়েন্ট উল্লেখ করতে চাইলাম। ম্যাথ মিস্ট্রি সলভ, তদন্ত বিভাগের রিফরমেশন এবং ল অ্যান্ড ফোর্স এর রিফরমেশন। এই বিষয়গুলো আমি আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে ১ম পর্যায়ে দেখতে চাই। আমার দৃষ্টিকোণ থেকে এগুলো ফার্স্ট প্রায়োরিটি। পরে যে জিনিসটা আছে এখানে ইকোনমিক রিফরমেশন এর আলাপটা এসেছে। আমি একটু যোগ করতে চাই ইকোনমিক রেপুটেশন রিফরমেশন। কারণ আমাদের আ বিশেষত গত ১ মাসে জুলাই বিপ্লবের সময় বাংলাদেশের যে মানে বাংলাদেশের যে বাংলাদেশের যে পরিচিতি সেটা কিন্তু বহির্বিশ্বে যথেষ্ট নষ্ট হয়েছে। এবং আমি নাম নিয়ে উল্লেখ করতে চাই না, এখানে সবাই আমার থেকে অনেক বড়। কিন্তু আপনারা সবাই জানেন যে খুব সুপরিকল্পিতভাবে বাংলাদেশের জনগণকে ছোট করার জন্য অনেক বক্তব্য দেওয়া হয়েছে, অনেক বাজে কথা বলা হয়েছে, অনেক বাজে মন্তব্য এসেছে। এগুলা কিন্তু আমরা মনে করছি বহির্বিশ্বে বাংলাদেশের সম্মান নষ্ট হয়েছে। যদি আমরা ইকোনমিক সিস্টেমটাকে আ দুর্নীতি থেকে দূর করতে চাই, ইকোনমিক সিস্টেমে আরো বেশি ইনভেস্টমেন্ট আসুক এটা চাই বা আমাদের ইকোনমিক সিস্টেমটা তৃতীয় বিশ্বের অন্যান্য যেকোনো দেশের তুলনায় উন্নত হোক এই জিনিসটা চাই, তাহলে অবশ্যই রেপুটেশন রিফরমেশন এর ব্যাপারে আমাদের ভাবতে হবে। আর একই সঙ্গে আমাদের আরো কিছু রেপুটেশন এর দিকে ভাবা উচিত। যেমন আমাদের বাংলা খুব সম্প্রতি যে সাম্প্রদায়িক ট্রাম্প কার্ডটা খেলার চেষ্টা হলো বাংলাদেশে। এই জিনিসটাও কিন্তু অর্থনীতির জন্য খুব খারাপ। দেখুন, আপনাকে যদি আজকে অন্য একটা দেশে গিয়ে ইনভেস্ট করতে হয়, আপনি অবশ্যই দেখবেন যে সেই দেশে আসলে গণতন্ত্র কতটা শক্তিশালী, সেই দেশের মাইনরিটি বা এথনিক পিপল রা কতটা ভালো আছে। সেই দেশে আপনি যে একটা কোম্পানি খুলবেন বা আপনি একটা অফিস খুলবেন, সে অফিসটা আদৌ টিকে থাকবে নাকি মিছিল মিটিং এর মধ্যে পড়ে ভেঙে চলে যাবে, আপনি অবশ্যই আপনার এই নিরাপত্তার দিকটা দেখবেন। তো বহির্বিশ্বের ব্যাপারটাও এমন। বড়, বড় ইনভেস্টর কান্ট্রি যারা আছে তারা বাংলাদেশে তখন ইনভেস্ট করবে যখন তারা দেখবে না বাংলাদেশের নাগরিক সমাজের রেপুটেশনটা ভালো। যে জিনিসটা হাতে ধরে উদ্দেশ্যপ্রণোদিতভাবে নষ্ট করা হয়েছিল। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা অবশ্যই বাংলাদেশের রেপুটেশন এর দিকে নজর দিবেন। এই জিনিসটা তৈরি হওয়া খুব জরুরি।
আচ্ছা, এখানে হচ্ছে আরো একটা বিষয় ইকোনমিক রিফরমেশন এর সাথে উল্লেখ করতে চাই। আপনারা সবাই ইন্টারনেট ব্ল্যাকআউট সম্পর্কে জানেন। আমাদের ছাত্র আন্দোলন প্রতিহত করার জন্য যতগুলা ন্যাস্টি ওয়েপন ইউজ করা হয়েছে, তার মধ্যে সবচেয়ে ন্যাস্টি ওয়েপন ছিল ইন্টারনেট ব্ল্যাকআউট। ইন্টারনেট ব্ল্যাকআউট এর আগে আমরা কাশ্মীর ছাড়া খুব বেশি জায়গায় দেখিনি। অন্তত আমার জানা মতে না। ভুল হলে কেউ একটু সংশোধন করে দিবেন। এইরকম একটা মানে একবিংশ শতাব্দীতে এসে যখন পুরো পৃথিবী ইন্টারনেটের উপরে ডিপেন্ডেন্ট এবং একটা দেশের অনেক গুরুত্বপূর্ণ কাজ যেগুলো ইন্টারনেট ছাড়া করা সম্ভব না, সেখানে একটা ছাত্র আন্দোলন প্রতিহত করার জন্য শুধুমাত্র রাতের অন্ধকারে কেউ কারোর সাথে যোগাযোগ করতে পারবে না যে সময়, তখন ব্লক রেট দিয়ে অসংখ্য শিক্ষার্থীকে তুলে নিয়ে যাওয়া হবে এবং তাদের কাছ থেকে কিছু অর্থমূল্য রেখে ছেড়ে দেওয়া হবে। এই ন্যাস্টি একটা কাজ করার জন্য ইন্টারনেট ব্ল্যাকআউট ঘটানো হলো। ইন্টারনেট ব্ল্যাকআউটের ফলে বাংলাদেশের আইটি সেলে অসম্ভব মাত্রার একটা ক্ষতি হয়ে গিয়েছে। আমি জানি না এখানে আইটি সেক্টরে কেউ আছেন কিনা? যদি থাকেন আপনারা কনফার্ম করতে পারবেন। কিন্তু আমি যতদূর জানি বাংলাদেশ অনেক বছর পিছিয়ে গিয়েছে শুধুমাত্র ৫ দিন ইন্টারনেট ব্ল্যাকআউটের কারণে। অনেক ফ্রিল্যান্সার, অনেক আ ওয়েবসাইটের ডিজাইনার, অনেক গ্রাফিক ডিজাইনার, অনেক ব্যক্তি আছেন যারা বহির্বিশ্বের সাথে বাংলাদেশের আইটি সেক্টরের কাজ অনেক বেশি দূর আগিয়ে নিয়ে গিয়েছিলেন। যে জিনিসটা কিন্তু এই ৫ দিনে খুব খারাপ একটা অবস্থায় চলে এসেছে। এই বিষয়গুলো আমি ২য় পর্যায়ের গুরুত্বের সারিতে রাখতে চাই। মানে ল এনফোর্স ইকোনমির পরে আইটি সেক্টরে বাংলাদেশের যে ড্যামেজ গুলো হয়েছে, এই ড্যামেজ ফিল আপটা ২য় পর্যায়ের ইম্পোর্টেন্স। এছাড়া আরো কিছু বিষয় এখানে উঠে এসেছে। সেগুলো আসলে আমি আ করণীয় হিসেবে না, মানে আশু করণীয় হিসেবে না। কিন্তু এই সরকার থাকাকালীন সরকারের হাতে শুরু হওয়া উচিত বলে মনে করি। তার মধ্যে অনেক দিনের ক্ষোভ থেকে একটা কথা বলতে চাই। প্লিজ আপনারা ক্যাডার বাহিনী তৈরি করবেন না এবং বাংলাদেশে এমন সিস্টেম নিয়ে আসেন যেন কোনো দল কখনোই ক্যাডার বাহিনী তৈরি করতে না পারে। আমি জানি না একটা সরকার দলের স্টুডেন্ট উইংস এর হাতে এমন কি ক্ষমতা থাকতে পারে, এমন কি অস্ত্র থাকতে পারে, যার ফলে তারা যেকোনো, যেকোনো জায়গায় গিয়ে হুমকি দিতে পারে, যেকোনো জায়গায় গিয়ে কথা চাপিয়ে দিতে পারে। আমি জানি না এই জিনিসগুলো কিভাবে সম্ভব। যদি সরাসরি দলীয় মদদে ছাত্র সংগঠনগুলোর হাতে এই ধরনের শক্তি দিয়ে দেওয়া হয়, যেটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর থেকেও বেশি শক্তিশালী, তাহলে সেটা দেশের জন্য খুবই ক্ষতিকর। আমি বলব প্রত্যেকটি দলের নেতা থেকে শুরু করে কর্মী পর্যন্ত জনগণের অংশ। এই পুরো বাংলাদেশ একটি পরিবারের মতো। আপনারা অবশ্যই আপনার দেশের মানুষের কাছে নিরাপদ। দেশের মানুষের হাত থেকে বাঁচার জন্য আপনাদের ক্যাডার বাহিনীর কোনো প্রয়োজন নেই। এই কথাটা মাথায় রেখে দেশের মানুষের কাতারে নেমে আসুন। বার্ডস আই দিয়ে দেশকে না দেখে সমতলে নেমে আমাদের কথা ভাবার চেষ্টা করেন। তাহলে আর আপনাদের ক্যাডার বাহিনীর প্রয়োজন পড়বে না। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার অনুরোধ, আপনারা অবশ্যই সিস্টেমে এমন একটা পরিবর্তন নিয়ে আসবেন, যার ফলে ভবিষ্যতে কোনোদিনই কোনো রাজনৈতিক দল কখনোই ক্যাডার বাহিনী তৈরি করতে না পারে। এর সাথে একটু আরো ২ টো বিষয় আমি উল্লেখ করতে চাই। একটা হচ্ছে আমাদের এডুকেশন সিস্টেম, আরেকটা হচ্ছে আমাদের হেলথ সিস্টেম। এই ২ টো জিনিসকে আমি আলাদা করব না। এই ২ টো জিনিস সমান গুরুত্বপূর্ণ। কিন্তু আমার পক্ষ থেকে সুপারিশ থাকবে, শিক্ষা ব্যবস্থা কিভাবে ঠিক করবেন, শিক্ষক সমাজের সঙ্গে তো অবশ্যই, এর সঙ্গে দয়া করে অভিভাবক সমাজকেও যোগ করবেন। আমি গত কয়েক বছর ধরে এই জিনিসটা খেয়াল করেছি, যেহেতু আমার ছোট ভাই-বোন আছে বেশ কিছু। আমি খেয়াল করে দেখেছি অভিভাবক সমাজ নতুন কারিকুলাম নিয়ে অত্যন্ত চিন্তিত এবং একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানের যে অবস্থা সেটা নিয়েও। শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা থেকে শুরু করে আ পা আ পাঠনসূচি এবং কারিকুলাম সবকিছু নিয়ে অভিভাবক সমাজ তাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত। আপনারা শিক্ষক সমাজকে ডাকুন, অভিভাবক সমাজকে ডাকুন। তাদের সঙ্গে বসে থেকে আপনারা এডুকেশন সিস্টেমের একটা রিফরমেশন নিয়ে আসেন। যেটা অবশ্যই শিক্ষক, ছাত্র এবং অভিভাবক ৩ গ্রুপের জন্যই আ শান্তিপূর্ণ হবে এবং উপকারী হবে। আর হেলথ সিস্টেমের ক্ষেত্রে যে জিনিসটা বলতে চাই, এই কথাটা আমি এর মধ্যে কয়েক জায়গায় বলে ফেলেছি, আবারও বলছি। আমাদের প্রত্যেক বছর একবার করে আমরা দেখতে পাই বর্ষার মৌসুমে ডেঙ্গু কিভাবে মহামারী আকার ধারণ করে। এছাড়া আমরা এর আগে বাংলাদেশের দিকে যদি তাকাই, একটা সময় পর্যন্ত আমরা যখন ছোট ছিলাম কলেরার প্রাদুর্ভাব দেখেছি। তাছাড়া বাংলাদেশে ক্যান্সারের চিকিৎসাও এখনো ভালো না। এবং সর্বোপরি কোভিড এসে করোনা মহামারী আমাদের দেখিয়ে দিয়ে গিয়েছে যে আমাদের হেলথ সিস্টেম কতটা করাপ্টেড। এতখানি করাপ্টেড একটা জায়গা থেকে আর যাই হোক না কেন জনসেবা হওয়া সম্ভব না। আপনারা হেলথ সিস্টেমে ২ জায়গা থেকে আপনাদের রিফরমেশন করতে হবে। ১ম রিফরমেশন করতে হবে এটাকে কিভাবে করাপশন থেকে দূর করা যায়, কিভাবে দলীয় লেজুর ভিত্তি থেকে দূর করা যায়, দলীয় প্রভাবমুক্ত করা যায়। আপনারা সবাই জানেন যে আমাদের ডাক্তারদের কিছু ছোট, ছোট গ্রুপ আছে, ড্যাব আছে, সাকিব আছে। তারপরে হচ্ছে ওনাদের ছাত্র কিছু ওদের ছোট, ছোট গ্রুপ আছে যারা অনেক কিছু নিয়ে কথা বলে। কিছুদিন আগে আমরা ওনাদের একটা আন্দোলন দেখেছিলাম ২০,০০০ থেকে ২৫,০০০ করার জন্য।
এই জিনিসটা আসলে খুবই অপ্রতুল। আমি এখানে ওনাদের হয়ে কথা বলছি না। আমি কথা বলতে চাচ্ছি এই বিষয় থেকে, যদি আপনারা দুর্নীতি বন্ধ করতে চান তাহলে অবশ্যই দলীয় প্রভাবমুক্ত করতে হবে। কিছু ডাক্তার বা কিছু নার্স, কিছু ইন্টার্ন তারা দলীয় প্রভাবের বাইরে থাকার কারণে তারা ক্ষতিগ্রস্ত হবে এবং তারা পিছিয়ে থাকবে। আর কিছু ডাক্তার, নার্স, ইন্টার্ন, ছাত্র তারা দলীয় প্রভাবে অনেক দূর এগিয়ে যাবে। এই জিনিসটা যে অসমতা তৈরি করবে, এই অসমতা থাকলে আপনারা কখনোই দুর্নীতিমুক্ত করতে পারবেন না। এইজন্য প্রথমত আমাদের হেলথ সিস্টেমটা করাপশন ফ্রি করার চেষ্টা করেন এবং তারপরে এখানে আসবে আপনার চিকিৎসা সেবা কিভাবে উন্নত করবেন। সরকারি হাসপাতালগুলোর এখানে উন্নয়ন খুবই প্রয়োজন। সরকারি হাসপাতাল থেকে রেফারেন্স দিয়ে যেন প্রাইভেট হাসপাতালে কাউকে না পাঠাতে হয় এবং প্রাইভেট হাসপাতালে যারা যাবে তারা যেন যতখানি আশা নিয়ে সেখানে যাবে, সেই চিকিৎসা ব্যবস্থা যেন সেখানে আ সুপ্রতুল থাকে, এই আশাটা আমার থাকবে। এই দুটো জিনিস উল্লেখ করার ছিল। এছাড়া আরো অনেক সংস্কার রয়েছে। সর্বোপরি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার চাওয়া হচ্ছে, যতগুলো সংস্কারের কথা এখানে এসেছে, প্রস্তাবনা এসেছে এবং আমরা আশা করছি এই সবগুলো কাজ আপনারা অন্তত শুরু করুন এবং সিস্টেমের এমন একটা আ সিচুয়েশন তৈরি করুন, সিস্টেমটাকে এমনভাবে রিফর্ম করুন যেন আপনাদের শুরু করা কাজগুলো পরবর্তী যারা আসবেন তারা যেন খারিজ করে দিতে না পারেন। তারা যেন এই কাজগুলো শেষ করতে বাধ্য থাকেন এবং জাতির কাছে দায়বদ্ধতা প্রকাশ করার জন্য তাদের যেন সেই পরিমাণ গাটসটা থাকে। এটুকুই আমার চাওয়া অন্তর্বর্তীকালীন সরকারের জন্য এবং ছাত্র সমাজ এবং জনতার পক্ষ থেকে বলতে চাই, ছাত্র জনতা এই দেশ গঠনের কাজে আগে যেভাবে পাশে ছিল, ভবিষ্যতেও সেভাবে পাশে